11 মার্চ 2025 পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ বোলান গিরিপথের রুক্ষ পাহাড়ের বুক চিরে ছুটে চলতেছে জাফর এক্সপ্রেস। 9টা বগি, 450 যাত্রী। কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে, কারো কোলে বাচ্চা। হঠাৎ বিকট শব্দ, রেল লাইন উড়ে গেল। ঝাঁকুনি দিয়ে ট্রেন থামলো এক টানেলের মুখে। চারপাশে শুধু পাহাড়, মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই, সাহায্য বহু দূরে। আর ঠিক তখন পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসতে লাগলো বেলুচিস্তান লিবারেশন আর্মি তথা বিএলএ ফাইটাররা। পরের প্রায় একদিন পৃথিবীর ঊর্ধ্বশ্বাসে দেখলো এক বিরল ঘটনা, একটা গোটা যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক। প্লেন হাইজ্যাকের কথা তো শুনছেন, কিন্তু ট্রেন, পাহাড়ের টানেলে শত শত যাত্রী জিম্মি। বিএলএ দাবি করলো 48 ঘন্টার মধ্যে বেলুচ রাজনৈতিক বন্দী ও গুম হওয়া মানুষদের মুক্তি দিতে হবে, নইলে একে একে জিম্মিদের হত্যা করা হবে। কেন এসব ঘটনা ঘটে ভাবুন তো। একটা প্রদেশ যেটা ওই দেশের মোট জমির প্রায় অর্ধেক, যার মাটির নিচে গ্যাস, সোনা, তামা এবং কয়লার বিশাল ভাণ্ডার, যার সমুদ্র তীরে দাঁড়িয়ে চীনের হাজার হাজার কোটি ডলারের স্বপ্নের বন্দর, অথচ উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং মৌলিক সেবার বহু সূচকে এই বেলুচিস্তানই পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল। আর এই বৈষম্য, বঞ্চনা এবং ক্ষোভ থেকেই গত 77 বছরে সেখানে বিদ্রোহ হয়েছে পাঁচ বার। 1948, 1958, 1963, 1973, আর পঞ্চমটা সেটা চলতেছে এই মুহূর্তে, টানা 2 দশক ধরে। হ্যাঁ, পাকিস্তানের এমন ইউটিউবার আছে যে বলবে এসব বিদেশি ষড়যন্ত্র, বৈষম্যের অভিযোগ ভুয়া। বেলুচিস্তানে তো বিশাল বিশাল সব অবকাঠামো তৈরি করা হয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপ্যাকের আওতায়। খুব ভালো কথা। তো যে প্রদেশের মাটির নিচে এত সম্পদ, সেই প্রদেশের মানুষের বড় অংশ কেন এখনো গরিব? চেনা লাগতেছে কাহিনীটা? অবশ্যই বেলুচিস্তান আর তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাস এক নয়, কিন্তু অভিযোগগুলো হুবহু এক। আর এসব বৈষম্যের অভিযোগেই পাকিস্তান ভেঙে 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ জনতা সেই দেশের সংখ্যালঘু অংশের হাত থেকে মুক্তি সংগ্রাম করে আলাদা হয়েছে। 1971 সালের আগে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর গোটা পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল 6.5 কোটি। চিন্তা করে দেখছেন এসব বিষয়? যাই হোক, বাংলাদেশের মতোই বেলুচিস্তান আজ পাকিস্তানের হাত থেকে রেহাই চাচ্ছে। বর্তমানে পাকিস্তানের মোট আয়তনের 44% বেলুচিস্তান, যদিও বেলুচরা পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র 4%। তবে দৃশ্যপট এখন কিন্তু শুধু বেলুচিস্তানে আটকে নেই। সিন্ধু প্রদেশে উঠেছে স্বাধীন সিন্ধু দেশ তৈরির দাবি, আর খাইবার পাখতুনে তো পাশতুনরা তুলেছে আলাদা রাষ্ট্রের স্লোগান। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, অতীতে বাঙালিরা এবং বর্তমানে বেলুচ, সিন্ধি এবং পাশতুন সবাই যদি পাকিস্তানের হাত থেকে রেহাই পেতে বা আলাদা হতে চায়, তাহলে পাকিস্তান আসলে কারা? কখনো এই প্রশ্নটা করছেন? করলেই কিন্তু উত্তর অর্ধেক পেয়ে যাবেন, আর সমস্যাটাও অর্ধেক বুঝে ফেলবেন। চলুন আজ বেলুচিস্তানের কাহিনী দেখি, পুরো ধাঁধা একদম গোড়া থেকে ডিকোড করি। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, পাকিস্তানেরও জন্ম হলো। আর ঠিক সেই সময় স্বাধীনতা ঘোষণা দিল আরেকটি রাষ্ট্র, কালাত। কিন্তু এখানে একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার। আজ আমরা যেটাকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ বলি, 1947 সালে সেটা কোনো অখণ্ড প্রদেশ ছিল না। এই দেখুন আজকের বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, তার পূর্ব পাশে সিন্ধ এবং পাঞ্জাব, আর উপরে খাইবার পাখতুন। কিন্তু আজকের বেলুচিস্তান ব্রিটিশ আমলে কেমন ছিল সেটা বোঝার জন্য এই ম্যাপটি দেখুন। ওই যে লাল অংশটা, ওটা ছিল সরাসরি ব্রিটিশদের কন্ট্রোলে। এখনকার রাজধানী কোয়েটা ওই লাল অংশেই ছিল। অন্যদিকে ছিল কালাত, কারান, মাকরান এবং লাসবেলা। এগুলো ছিল প্রিন্সলি স্টেট। কালাতের শাসকের উপাধি ছিল খান অব কালাত। কারানের শাসককে বলা হতো নবাব। মাকরানের শাসক ছিল নবাব। লাসবেলার শাসকের উপাধি ছিল জ্যাম। আজকের বিখ্যাত সেই গোয়াদার ম্যাপের ওই সবুজ অংশটা, যেখানে এখন চীন বিলিয়ন ডলার খরচ করে বন্দর বানাচ্ছে, সেটা ছিল তখন ওমানের সুলতানের অধীনে। খেয়াল করুন, ওমানের সুলতান। এই বিচ্ছিন্ন ভূখণ্ডগুলোর মধ্যে প্রভাবশালী ছিল কালাত। এখন প্রশ্ন, এই বেলুচরা কারা?
তারা আলাদাভাবে একটি জাতিগত এবং ভাষাগত জনগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা বেলুচি। ভাষাটি বৃহত্তর ইরানিক ভাষাগোষ্ঠীর অংশ। তাদের আদি উৎস ঠিক কোথায় তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। তবে শত শত বছর ধরে তাদের আবাসভূমি ছড়িয়ে আছে আজকের পাকিস্তান, ইরান, আফগানিস্তানের বিশাল অঞ্চল জুড়ে। আর ধর্ম সুন্নি মুসলমান, মূলত হানাফি মতাদর্শের। তবে একটা ভুল করবেন না, বেলুচিস্তানের কোয়েটা শহরে যে শিয়া হাজার জনগোষ্ঠীর কথা মাঝে মাঝে শোনা যায়, তারা কিন্তু বেলুচ নয়, তারা সম্পূর্ণ আলাদা জাতিগোষ্ঠী। এবার আবার ফিরে আসি কালাতে। কালাতের যুক্তি ছিল, আমরা ব্রিটিশ ভারতের কোনো প্রিন্সলি স্টেট না, আমাদের নিজস্ব সরকার আছে। ব্রিটিশদের সাথে আমাদের সরাসরি সম্পর্ক বিশেষ চুক্তির মাধ্যমে। ব্রিটিশরা যেহেতু চলে গেছে, তাই আমরা এখন স্বাধীন। আর এখানে ইতিহাসের সবচেয়ে বড় আইরনিটা, কালাতের এই আইনি অবস্থাটা ব্রিটিশদের সামনে তুলে ধরেছিলেন কে জানেন? তাদের নিয়োগকৃত এক ঝানু আইনজীবী। আর সেই আইনজীবীর নাম মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ, পাকিস্তানের বাবাই কাওম, অর্থাৎ ফাদার অব দ্য নেশন। পাকিস্তান তৈরির আগে জিন্নাহ ছিল খান অফ কালাতের আইনি পরামর্শদাতা। কালাত যে অন্য রাজাশাসিত অঞ্চলগুলোর চেয়ে ভিন্ন মর্যাদা দাবি করতে পারে, এই যুক্তি তুলে ধরতেও জিন্নাহ ভূমিকা রেখেছিল। অথচ পাকিস্তান জন্মের পর জিন্নাহ যখন রাষ্ট্রনেতা হলো, তখন সুর কিন্তু একেবারেই চেঞ্জ। জিন্নাহ সরকার কালাতকে বলল পাকিস্তানে যোগ দাও, কিন্তু কালাতের পার্লামেন্টের 2 কক্ষ ভোট দিয়ে বলল না, আমরা যোগ দেব না। টানাপোড়েন চলল মাসের পর মাস। এর মধ্যে খারান, লাশবেলা এবং মাকরান পাকিস্তানে যোগ দিল। বিশাল কালাত হঠাৎ একেবারেই একা হয়ে গেল। তারপর 1948 সালের মার্চ কালাতের উপরে সামরিক এবং রাজনৈতিক চাপ চরম পর্যায়ে পৌঁছালো। 27 মার্চ কালাতের খান মীর আহমদ ইয়ার খান আহমেদ জাই সই করলেন পাকিস্তানে অন্তর্ভুক্তির দলিলে। পাকিস্তানের ভাষ্যমতে তিনি স্বেচ্ছায় সই করেছিলেন, কিন্তু বেলুচ জাতীয়তাবাদীদের ভাষ্যে বন্দুকের নলের সামনে সই করতে বাধ্য হয়েছিলেন। কালাতের অন্তর্ভুক্তি স্বেচ্ছাই হয়েছিল নাকি জোরপূর্বক, এই তর্ক আজও শেষ হয়নি। এখন দলিল যেভাবেই সই হোক না কেন, খানের আপন ভাই প্রিন্স আব্দুল করিম সেটা মানল না। সঙ্গী সাথী সাথে নিয়ে তিনি পাহাড়ে চলে গেলেন এবং শুরু করলেন প্রথম বিদ্রোহ। কিন্তু প্রথম বিদ্রোহটা বেশি দিন টিকল না। বাইরের থেকে কোনো সাহায্য পেলেন না প্রিন্স আব্দুল করিম। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হলেন, জেল হলো তার। রাষ্ট্র ভেবেছিল বিদ্রোহ শেষ, কিন্তু পাহাড়ের মানুষের ক্ষোভ ভেতরে ভেতরে ছাইচাপা আগুনের মতো জ্বলতে লাগলো। এরপর পার হয়ে গেল 1 দশক। 1958 সাল পাকিস্তান সরকার এমন একটা আইন পাশ করলো যা বেলুচদের ক্ষোভে আক্ষরিক অর্থেই বারুদ ঢেলে দিল। আইনটির নাম 1 ইউনিট পলিসি। উদ্দেশ্য হলো পূর্ব পাকিস্তানের বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা কাউন্টার দিতে পশ্চিম পাকিস্তানের 4টা প্রদেশকে এক বানিয়ে ফেলা। বালুচরা দেখলো তাদের নাম, পরিচয় এবং স্বায়ত্তশাসন কলমের এক খোঁচায় সব মুছে ফেলা হচ্ছে। তাদের স্বকীয় পরিচয় মুছে ফেলার এই চেষ্টার প্রতিবাদেই পাহাড়ে জ্বলে উঠল দ্বিতীয় বিদ্রোহের আগুন। আর এই দ্বিতীয় বিদ্রোহের যিনি লিডার ছিলেন, তিনি কোনো টকবগে তরুণ ছিলেন না, তিনি ছিলেন 90 সুই এক প্রবীণ সর্দার নওরোজ খান। এই বিদ্রোহ দমনে উঠে পড়ে লাগলো পাকিস্তানের সরকার। এরপর একটা ঘটনা ঘটলো যা বালুচ মানুষে বিশ্বের মতো গেঁথে আছে আজও। 90 সুই ওই প্রবীণ সর্দার নওরোজ খান বালুচদের বহুল প্রচলিত ভাষ্যমতে পবিত্র কোরআন ছুঁয়ে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে পাহাড় থেকে নেমে এসেছিল আত্মসমর্পণ করতে। তারপর তার ছেলে সহ ঘনিষ্ঠ সঙ্গীদের ঝুলিয়ে দিল পাকিস্তানিরা ফাঁসিতে। বৃদ্ধ নওরোজ খান নিজে মারা গেলেন জেলে। প্রজন্মের পর প্রজন্ম বালুচরা এই গল্পটি শুনে শুনে বড় হয়, যার মোরাল অফ দ্য স্টোরি হলো পাকিস্তান রাষ্ট্রের প্রতিশ্রুতি মানে কোরআন ছুঁয়েও বিশ্বাসঘাতকতা। আর যে সম্পর্কের ভিত্তি বন্দুক এবং অবিশ্বাস, সেই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? এবার আসি সেই ধাঁধায়, এত সম্পদের উপরে বসে এত দরিদ্র কিভাবে? 1952 সাল বেলুচিস্তানের ডেরা বুকতি এলাকায় আবিষ্কার হলো সুই নামের এক বিশাল গ্যাস ক্ষেত্র। এতটাই বিশাল যে পরের কয়েক দশক পুরো পাকিস্তানের জ্বালানি খাতের মেরুদণ্ড হয়ে দাঁড়ালো এই সুই গ্যাস। পাঞ্জাবের শত শত কারখানা চললো এই গ্যাসে। করাচি, লাহোরের রান্নাঘরে চুলা জ্বললো এই গ্যাসে। সুই গ্যাস নামটাই পাকিস্তানের গ্যাসের সমর্থক হয়ে গেল। কিন্তু যে বেলুচিস্তানের পেট চিরে গ্যাসটা উঠলো, সেই প্রদেশের রাজধানী কোয়েটায় গ্যাসের পাইপলাইন পৌঁছাতে লেগে গেল গুনে গুনে 30 বছর। আর সেটাও কিন্তু সাধারণ মানুষের উপকারের জন্য না। গ্যাস নেওয়া হয়েছিল মূলত কোয়েটায় থাকা সেনা ক্যান্টনমেন্টের সুবিধার জন্য। আর প্রত্যন্ত বালুচ গ্রামে আজও বহু ঘরে রান্না করা হয় কাঠ পুড়িয়ে, অথচ তাদের মাটির নিচের গ্যাস মোটা পাইপ দিয়ে চলে গেছে পাঞ্জাবের দিকে। গ্যাস তো গেল, এবার আসি সোনা এবং তামার গল্পে। বেলুচিস্তানের মাটির নিচে ঘুমিয়ে আছে রেকর্ডিক।
পৃথিবীর অন্যতম বৃহৎ অনুত্তোলিত তামা এবং সোনার খনি, যার সম্ভাব্য বাজার মূল্য কয়েক হাজার কোটি ডলার। আর এই খনি ঘিরেই ঘটেছিল এমন এক ঘটনা যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। টেথিয়ান কপার কোম্পানি নামের এক বিদেশি কনসোর্টিয়ামকে খনির লাইসেন্স দিয়েছিল পাকিস্তানিরা। কোম্পানিটি ছিল কানাডা এবং চিলির দুই গ্লোবাল মাইনিং জায়ান্টের যৌথ উদ্যোগ, কিন্তু পরে হুট করে তাদের চুক্তি বাতিল করে দেয় পাকিস্তান সরকার। ফলাফল, কোম্পানিটি সোজা চলে গেল বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিসি আদালতে। 2019 সালে আদালতে রায় দিল চুক্তি ভাঙার অপরাধে পাকিস্তানকে জরিমানা দিতে হবে প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার। মজার ব্যাপার কি জানেন? ঠিক ওই সময় দেশ চালানোর টাকা জোগাড় করতে না পেরে পাকিস্তান IMF এর কাছে হাত পেতেছিল। IMF যে বেল আউট প্যাকেজ দিয়েছিল তার অঙ্কটাও ছিল প্রায় 6 বিলিয়ন ডলার। মানে হলো এই খনির জন্য মামলার জরিমানার অঙ্কটাই পুরো দেশের লাইফ সাপোর্টের সমান। পরে অবশ্য নতুন চুক্তিতে মামলা মিটছে, কিন্তু এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাটির নিচে কি পরিমাণ সম্পদ লুকিয়ে আছে। শুধু রেকর্ডিক নয়, সাইনদাক খনি থেকে সোনা তামা তুলতেছে চীনা কোম্পানি। মাটির নিচে কয়লা, ক্রোমিয়াম, মার্বেল, তালিকা করলে এসব শেষ করা যাবে না। কিন্তু সবচেয়ে গায়ে লাগার বিষয়টি হলো রয়্যালিটি বা ন্যায্য হিস্সা। জানলে অবাক হবেন, বছরের পর বছর ধরে বেলুচিস্তানের গ্যাসের দাম পাকিস্তানের অন্য প্রদেশের গ্যাসের চেয়ে অনেক কম করে হিসাব করা হতো। ব্যাপারটা একদম সহজ ভাষায় বুঝিয়ে বলি। ধরুন আপনার এবং আপনার প্রতিবেশীর দুজনেরই একটা করে চালের আড়ত আছে। সরকার আপনার প্রতিবেশীর কাছ থেকে 1 কেজি চাল কিনতেছে 100 টাকা দরে, কিন্তু আপনার গোডাউনে এসে সরকার বলতেছে এই একই চাল আমি তোমার কাছ থেকে নেব মাত্র 20 টাকায়। বেলুচিস্তানের স্বার্থে ঠিক এই ডাকাতিটাই করা হয়েছে বছরের পর বছর। পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে যখন গ্যাস পাওয়া গেল, সরকার সেই গ্যাসের অনেক চড়া দাম নির্ধারণ করলো, অথচ বছরের পর বছর ধরে বেলুচিস্তানের গ্যাসের দাম ধরা হতো একদম পানির দামে। জিনিস একই, কিন্তু দামের বেলায় আকাশ পাতাল বৈষম্য। মানে শুধু জোর করে সম্পদ নেওয়াটাই হয়নি, হিসাবের খাতায় দিনের আলোতে ডাকাতি করা হয়েছে, দামেও ঠকানো হয়েছে। আর এই রত্ন ভাণ্ডারের উপরে বাস করা মানুষগুলোর অবস্থা কি? জাতিসংঘের রিপোর্ট বলতেছে বেলুচিস্তানের প্রায় 71% মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশের সবচেয়ে কম সাক্ষরতার হারও এখানে, সবচেয়ে বেশি চাইল্ড মর্টালিটি রেটও এখানে। বিদ্যুৎ, পানি, রাস্তা, উন্নয়ন সূচকে প্রতিটি তালিকায় তারা একদম তলানিতে। অর্থনীতিবিদরা এই ভয়ঙ্কর রোগের একটা নাম দিয়েছেন রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ। অর্থাৎ যে জমির নিচে রত্ন, সেই জমির মানুষই ভিখারি। কারণ রত্ন তোলার সিদ্ধান্ত, বেচার হিসাব, লাভের ভাগ, কোনোটার উপরেই ওপরের এই মানুষগুলোর বিন্দুমাত্র অধিকার নেই। 1971 সালে 16 ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করলো পাকিস্তান বাহিনী। ভেঙে গেল পাকিস্তান, জন্ম হলো বাংলাদেশের। রাজনৈতিক সংকটের সমাধান আর্মি এবং বুলেট দিয়ে করতে গেলে পরিণতি কি হতে পারে? পৃথিবীর ইতিহাসে এত বড় শিক্ষা খুব কম রাষ্ট্রই পেয়েছে, কিন্তু এত বড় ভাঙনের পরও পাকিস্তান কি সেই শিক্ষা নিল? হিসাব করুন। এই মহাভাঙনের ঠিক 14 মাসের মাথায় 1973 সালের ফেব্রুয়ারি মাস, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বেলুচিস্তানের নির্বাচিত প্রাদেশিক সরকারকে হুট করে বরখাস্ত করে দিল। অজুহাত কি ছিল জানেন? ইসলামাবাদের ইরাকি দূতাবাসে নাকি বেলুচ বিদ্রোহীদের জন্য আনা হয়েছে অস্ত্রের বিশাল চালান। এই দাবি সত্য না মিথ্যা সেই তর্ক আজও শেষ হয়নি, কিন্তু ফলাফলটা তর্কের ঊর্ধ্বে। ক্ষুব্ধ বেলুচরা আবারও পাহাড়ে উঠল, আর বিদ্রোহ দমাতে বেলুচিস্তানে নামানো হলো প্রায় 80,000 পাকিস্তানি সেনা। শুরু হলো 4 বছরের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। পাহাড়ে বোমা বর্ষণ করা হলো, গ্রামে গ্রামে মিলিটারি অপারেশন চালালো। এমনকি বিদ্রোহের আস নিজের দেশে লাগার ভয়ে প্রতিবেশী ইরানের রেজা শাহ পাহলাবিও পাঠালেন কোবরা হেলিকপ্টার গানশিপ। কাদের দমাতে জানেন? ওই বেলুচদের দমাতেই। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, যে রাষ্ট্র মাত্র 14 মাস আগে রাজনীতির জবাব বুলেট দিয়ে দিতে গিয়ে দেশের প্রায় অর্ধেকের বেশি অংশ হারিয়ে ফেললো, সেই রাষ্ট্র সেই ক্ষত শুকানোর আগেই আরেক প্রদেশে পাঠালো আরও হাজার হাজার বুলেট। ইতিহাস থেকে তাদের শিক্ষা কি? আক্ষরিক অর্থেই শূন্য। তবে এখানে আপনাদেরকে একটা ব্রুটাল অনেস্ট কথা বলতেই হবে। সস্তা আবেগ দিয়ে ইতিহাস মাপি না, লজিক দিয়ে মাপি। কেউ যদি এক কথায় বলে দেয় বেলুচিস্তানই হবে পরের বাংলাদেশ, সেটা একটা সস্তা এবং ভুল বিশ্লেষণ। কারণ 1971 সালের বাংলাদেশ এবং আজকের বেলুচিস্তানের অঙ্কটা এক নয়। প্রথম পার্থক্য হলো ডেমোগ্রাফি বা জনসংখ্যা। বাঙালিরা ছিল পুরো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশ, প্রায় 54%। বাঙালির হাতে ছিল নির্বাচনে জেতা ম্যান্ডেট এবং পুরো পাকিস্তান শাসনের বৈধ অধিকার। আর বালুচরা, তারা পুরো পাকিস্তানের জনসংখ্যার 5%-এরও কম। ভোটের অঙ্কে তারা কোনোদিনই ইসলামাবাদ জিততে পারবে না। দ্বিতীয় পার্থক্য হলো জিওপলিটিক্স। 1971 সালে বাংলাদেশের 3 পাশে ছিল ভারত। ভারত ফ্রিডম ফাইটারদের আশ্রয় দিয়েছিল,
ট্রেনিং দিয়েছিল এবং শেষ দিকে সরাসরি যুদ্ধ পর্যন্ত করেছিল। পাকিস্তানি আর্মির ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক এবং অফিসাররা পাকিস্তানি আর্মি ছেড়ে অর্থাৎ বিদ্রোহ করে বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছিল। ভারতে গিয়ে তারা সেফ হেভেন, মিলিটারি ব্যাকিং সবই পেয়েছিল। আর বেলুচিস্তানের 3 পাশে কি আছে? ইরান, আফগানিস্তান এবং আরব সাগর। কাউকে তারা নিজেদের সত্যিকারের ঢাল হিসেবে পাবে না। ইরান তো বেলুচিস্তান ইস্যুতে উল্টো পাকিস্তানকে হেল্প করে, তাই ইতিহাস হুবহু একইভাবে ফিরে আসবে না। কিন্তু ইতিহাস ছন্দ মেলায়, আর সেই ছন্দটা কান পাতলেই শোনা যায়। প্রদেশের সম্পদ যাচ্ছে কিন্তু সম্মান আসতেছে না, আর অধিকারের প্রশ্ন উঠলেই রাষ্ট্র তার জবাব দিচ্ছে বুলেট দিয়ে। এই ছন্দের সবচেয়ে ভয়ঙ্কর স্তবকটা লেখা শুরু হলো নতুন এই একবিংশ শতাব্দীর শুরু থেকেই, অর্থাৎ পঞ্চম এবং চলমান বিদ্রোহ। বিদ্রোহের গল্পটা ঘোরে এক বৃদ্ধকে ঘিরে। নাম নওয়াব আকবর বুকতি, বয়স 80-র কাছাকাছি, সাদা দাড়ি, ধারালো চোখ। লোকটি কিন্তু কোনো পাহাড়ি গেরিলা ছিল না, তিনি ছিলেন খোদ সিস্টেমেরই মানুষ। বেলুচিস্তানের গভর্নর ছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন। আজ যে সুই গ্যাস ক্ষেত্র পুরো পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছিল সেটা পড়েছিল তারই গোত্রের জমিতে। এই শতাব্দীর শুরুর দশকে এই বুকতেই সরব হলেন পুরনো দাবিগুলো নিয়ে, অর্থাৎ গ্যাসের ন্যায্য রয়্যালিটি বা হিস্সা দিতে হবে, স্থানীয়দের চাকরি দিতে হবে এবং প্রদেশের সম্মতি ছাড়া কোনো মেগা প্রজেক্ট নেওয়া যাবে না। ঠিক এরকম একটা উত্তেজনার মধ্যেই সুই এলাকায় ডক্টর সাজিয়া খালিদ নামের একজন নারী চিকিৎসকের উপরে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ ওঠে। আর এই ঘটনাকে ঘিরেই পরিস্থিতি আক্ষরিক অর্থেই বিস্ফোরিত হয়। রেগে ফেটে পড়া বুকতি গোত্র রকেট মারল, আর সরকার জবাবে নামালো সেনাবাহিনী। তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ টিভিতে এসে ব্যালুচদের উদ্দেশ্য করে একটা হুমকি দিল, সেটা ইতিহাসে ঢুকে গেছে। তিনি বলেছিলেন, এটা 70-এর দশক না যে পাহাড়ে লুকিয়ে থাকতে পারবা, এবার এমন ভাবে আঘাত করব যে তোমরা টেরও পাবা না কোথা থেকে কি এসে লাগলো, অর্থাৎ ইগো যাকে বলে। এরপর 2006 সালের আগস্ট পাহাড়ের গুহায় আশ্রয় নেয়া 79 বছরের বুকতি নিহত হলেন সামরিক এক রক্তক্ষয়ী অভিযানে। এই লোকটার একটা বিখ্যাত উক্তি বালুচরা আজও আওড়ায়, সেটা হলো, আমি কয়েক হাজার বছর ধরে বালুচ, 1400 বছর ধরে মুসলমান, আর পাকিস্তানি মাত্র কয়েক দশক। পরিচয়ের এই ল্যাডারটাই বলে দেয় তাদের ক্ষোভের গভীরতা ঠিক কতটা। বুকতির দাফনটাও হলো চরম বিতর্কের মধ্যে। সিলগালা করা তালাবদ্ধ কফিন, পরিবারের কেউ নেই, পুরোটাই প্রশাসনের পাহারায়। পরিবার আজও প্রশ্ন তোলে, এই কফিনে আসলে কি ছিল? আদৌ কি বুকতি ছিল? ইসলামাবাদ ভেবেছিল বুকতির মৃত্যু মানেই বিদ্রোহের মৃত্যু, কিন্তু হিসাবটা পুরোপুরি উল্টে গেল। মৃত বুকতি জীবিত বুক্তির চেয়ে 1000 গুণ শক্তিশালী হয়ে উঠল। বিদ্রোহের রূপটাই চিরতরে চেঞ্জ হয়ে গেল। আগের 4টি বিদ্রোহ ছিল মূলত পাহাড়ি সর্দারদের লড়াই, কিন্তু পঞ্চম বিদ্রোহ নেমে এলো ভার্সিটির ক্যাম্পাসে, মধ্যবিত্তের ড্রয়িং রুমে। পাহাড়ে উঠতে শুরু করলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষিত তরুণ প্রজন্ম। তৈরি হয়ে গেল বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ, আর তাদের সবচেয়ে ভয়ঙ্কর ইউনিটের নাম মাজিদ ব্রিগেড। এরা হলো সুইসাইড বা আত্মঘাতী স্কোয়াড। এই আত্মঘাতী স্কোয়াড কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মেলে 2022 সালে। করাচি বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষকদের ভ্যানের পাশে যে আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিল, তার নাম শারি বালুচ। সে কোনো অশিক্ষিত ধর্মান্ধ ছিল না, সে ছিল এক নারী, 2 সন্তানের মা, পেশায় একজন স্কুল শিক্ষিকা, যে বিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছে। একটা রাষ্ট্রীয় বৈষম্য আর বিদ্রোহ কতটা গভীরে নামলে সন্তানের মা, বিজ্ঞানের একজন শিক্ষিত নারী নিজেকে বোমা বানিয়ে ফেলতে পারে। এই একটা ঘটনাই বলে দেয় বেলুচিস্তানের ওই আগুনটা এখন আর শুধু পাহাড়ের গুহায় আটকে নেই। এবার গল্পে ঢুকলো চীন, আর তার সাথে $60 বিলিয়ন প্রজেক্ট। প্রথমে একটা মজার তথ্য দিই, বেলুচিস্তানের ওই গোয়াদা শহরটা 1958 সাল পর্যন্ত পাকিস্তানেরই ছিল না, ছিল ওমানের সুলতানের। পাকিস্তান রীতিমতো টাকা দিয়ে সেটা কিনে নেয়, কারণ এর লোকেশন একদম আরব সাগরের কিনারায়। আর ঠিক এই লোকেশনের প্রেমেই পড়লো চীন। আমেরিকার নজরদারিতে থাকা মালাক্কা প্রণালী বাইপাস করে সরাসরি পাকিস্তানের ভেতর দিয়ে চীনে তেল নেওয়ার শর্টকাট রাস্তা বানাবে তারা। প্রকল্পটির নাম সিপ্যাক। ঘোষণা এলো গোয়াদার হবে পাকিস্তানের দুবাই, কিন্তু মাটিতে বাস্তবতা কিন্তু ভিন্ন। বন্দর ঝকঝকা, কিন্তু গোয়াদা শহরে খাবারের পানি থাকে না, বিদ্যুৎ আসে যায়। নিরাপত্তার বেড়াজালের কারণে স্থানীয় জেলেরাই নিজেরাই সাগরে নামতে পারে না মাছ ধরার জন্য। তার চেয়েও বড় ভয় হলো ডেমোগ্রাফিতে। ব্যালুচরা হিসাব করে দেখলো, গোয়াদা সত্যিই যদি দুবাই হয়, তাহলে অন্য প্রদেশ থেকে লাখ লাখ মানুষ সেখানে আসবে চাকরি করতে। এমনিতেই বালুচরা পাকিস্তানের জনসংখ্যার মাত্র 5%। এখন তাদের এলাকায় যদি এই বাইরে থেকে এত লোকজন আসে, তাহলে তারা নিজেদের মাটিতেই সংখ্যালঘু হয়ে যাবে। মানে তাদের চোখে এই উন্নয়নটাই হলো বিলুপ্তির আসনি সংকেত।
ফলাফল গোয়াদারের অধিকার চেয়ে লাখ লাখ বেলুচ রাস্তায় নামলো, আর বিএলএ বেছে নিল রক্তাক্ত রাস্তা। তাদের সরাসরি টার্গেট এখন চীনা নাগরিক এবং প্রজেক্টের লোকেরা। চীনা কনসুলেট, স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে চাইনিজ ইঞ্জিনিয়ারদের কনভয়ে একের পর এক হামলা চালাতে শুরু করলো তারা। আর চীনা বিনিয়োগ পাহারা দিতে পাকিস্তানকে নামাতে হলো হাজার হাজার সৈন্য। ওদিকে বেইজিং থেকে আসতে শুরু করলো কড়া হুঁশিয়ারি, আমাদের মানুষকে বাঁচাও, নয়তো টাকার কল কিন্তু বন্ধ। পাকিস্তান এখন বেলুচিস্তান নিয়ে 3 দিক থেকে চাপে। পাহাড়ে চলতেছে বিদ্রোহ, রাস্তায় জনতার মিছিল, আর ওদিকে অসন্তুষ্ট মহাজন চীন। এবার আসি বেলুচিস্তানের অন্ধকার চ্যাপ্টারে। ছেলে ইউনিভার্সিটি থেকে ফিরল না, ভাই চেকপোস্ট পার হলো, তারপরে স্রেফ হাওয়া। গ্রেপ্তারের রেকর্ড নেই, মামলার কাগজও নেই। মাঝে মাঝে শুধু পাহাড়ের ধারে মিলতে থাকে বেওয়ারিশ লাশ। বিচার না পেয়ে মামা কাদির নামের এক 70+ বৃদ্ধ একটা সিদ্ধান্ত নিল। হারানো ছেলের ছবি বুকে নিয়ে কোয়েটা থেকে ইসলামাবাদ প্রায় 2000 কিলোমিটার পায়ে হেঁটে চলল সে। গান্ধীর লবণ সত্যাগ্রহের চেয়েও দীর্ঘ এই পদযাত্রার খবর পৃথিবীতে খুব কম মানুষই জানে। কোয়েটা প্রেস ক্লাবের সামনেই প্রতিবাদের ক্যাম্পটা চলেছে টানা 1 দশকেরও বেশি সময় ধরে। ভেবে দেখুন, বাবার ছবি বুকে নিয়ে যে শিশুটা 1 দশক আগে এই ক্যাম্পে এসেছিল সে আজ তরুণ, কিন্তু হাতের ছবি আর চোখের অপেক্ষা কোনোটাই তো চেঞ্জ হয়নি। আর আজ এই আন্দোলনের মুখ এক তরুণী ডক্টর মাহরান বেলুচ। হাজার হাজার নারীকে নিয়ে মাহরান বেলুচের শান্তিপূর্ণ লং মার্চ যখন ইসলামাবাদে পৌঁছালো, আন্তর্জাতিক ম্যাগাজিনে তার নাম উঠল ঠিকই, কিন্তু নিজ দেশে জুটল পুলিশি মামলা এবং হয়রানি। যে রাষ্ট্রের কাছে শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব হলো জেল আর গুম, সেই রাষ্ট্রের তরুণদের কানে পাহাড়ের ডাক কত জোরে বাজে। দমন যত বাড়ে, পাহাড়ে বিএলএ রিক্রুটমেন্ট তত সহজ হয়। এটাই এই আগুনের আসল ফুয়েল। এবার ফিরে যাই সেই ট্রেনে। তবে তার আগে বুঝুন আগুনটা কি ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়তেছে। 2024 সালের আগস্ট, এক রাতের মধ্যে পুরো প্রদেশ জুড়ে হাইওয়ে, রেল লাইন এবং সেনা ক্যাম্পে বিএলএ সমন্বিতভাবে হামলা চালালো। একদিনের হিসাবেই নিহত হলো 70-এর বেশি। বিএলএর গেরিলা দল পুরো প্রদেশ জুড়ে এক রাতে সিনক্রোনাইজড ওয়েতে অপারেশন চালাতে পারে, এটাই ছিল রাষ্ট্রকে দেয়া এক ভয়ঙ্কর বার্তা। আর তার কয়েক মাস পরেই ঘটল সেই জাফর এক্সপ্রেস হাইজ্যাক। এটা ছিল বিএলএর ঘোষণা, তারা এখন আর রাতের আধারে পাইপলাইন ওড়ানো কোনো ছোট গেরিলা দল নয়। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এই গল্পে মজলুম এবং জালেম কোনো সরল 2 ভাগে ভাগ হয় না। বিএলএর হাতেও লেগে আছে নিরপরাধ মানুষের রক্ত। বাসে উঠে পরিচয়পত্র দেখে দেখে পাঞ্জাবি শ্রমিকদের নামিয়ে লাইন ধরে গুলি করার মতো বর্বরতাও তারা ঘটিয়েছে। এটা পিওর ক্রাইম। সাধারণ বেলুচ, সাধারণ পাঞ্জাবি আর তরুণ সৈনিক, কফিন এখন সব দিকেই যাচ্ছে। এর সাথে আছে আন্তর্জাতিক প্রক্সি হওয়ার অভিযোগ। পাকিস্তানের দাবি এই আগুনে ঘি ঢালতেছে ভারত। প্রমাণ হিসেবে তারা দেখায় 2016 সালে ধরা পড়া কুলভূষণ যাদবের স্বীকারোক্তি। সে সত্যিই ভারতীয় গুপ্তচর নাকি তাকে অপহরণ করে জোর করে এসব সাক্ষ্য বানানো হচ্ছে, সেই রায় আমরা দেব না। তবে প্রক্সির অভিযোগ যেমন আছে, ঘরের এই ক্ষোভটাও কারো বানানো না, এটা 77 বছরের জমানো ক্ষোভ। আর এই জিওপলিটিক্যাল দাবা খেলায় সবচেয়ে অ্যাবসার্ড দৃশ্যটা দেখা গেল 2024 সালের জানুয়ারিতে। তো জানুয়ারিতে ইরান হঠাৎ পাকিস্তানের বেলুচ এলাকায় মিসাইল ছুড়ল। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানও পাল্টা মিসাইল ছুড়ল ইরানের বেলুচ এলাকায়। বিশ্ব ভাবলো যুদ্ধ বুঝি লেগেই গেল, কিন্তু 1 সপ্তাহের মাথায় 2 দেশ হাসি মুখে হাত মিলিয়ে বলল ভুল বোঝাবুঝি, আমরা ভাই ভাই। মাঝখান থেকে মিসাইলগুলো পড়লো কাদের উপর জানেন? 2 পাশের নিরীহ বালুচদের উপরে। এই জাতিটা আক্ষরিক অর্থেই যেন একটা দাবার বোর্ডের গুটি। আর যুদ্ধের ময়দানে সেখানে চলতেছে অন্তহীন সমীকরণ। বিদ্রোহীরা জানে তারা কোনোদিনই পাকিস্তানি সেনাবাহিনীকে সরাসরি ফ্রন্ট ওয়ারে হারাতে পারবে না। সেনাবাহিনীও জানে তারা কোনোদিনও পাহাড় থেকে বিদ্রোহ পুরোপুরি মুছতে পারবে না। কিন্তু প্রতিটা অপারেশনে জন্ম দিচ্ছে নতুন এতিম, আর প্রতিটি জানাজা থেকে পাহাড়ে উঠতেছে নতুন রিক্রুটমেন্ট। এখানে কেউ জিততেছে না, শুধু কবরস্থান বড় হচ্ছে। বেলুচিস্তানের মাটিতে চীনের $1000 কোটি বিনিয়োগ আছে। বেলুচিস্তান স্বাধীন হোক, এটা অন্তত চীন চাইবে না। চীন চাইবে পাকিস্তান টিকে থাক। চীনের নিজস্ব স্বার্থের জন্যই চীন এটি চাইবে, কারণ মালাক্কা প্রণালী বাইপাস করার রাস্তা চীন বানাচ্ছে পাকিস্তানের ভেতর দিয়ে। বেলুচিস্তান স্বাধীন হলে সেটা চীনের জন্য হবে ভয়াবহ। ওদিকে বেলুচিস্তান কিন্তু ভারত এবং ইরানের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ভেতরে কেয়াস তৈরি করার জন্য বেলুচিস্তান ভারতের কাছে পারফেক্ট চয়েস। বেলুচিস্তানের প্রতি কোনো ভালোবাসা থেকে নয়, বরং পাকিস্তানের প্রতি শত্রুতা থেকেই ভারত ঘি ঢালতেছে বেলুচিস্তানে। স্বাধীনতাকামীদের হেল্প করতেছে, আর স্বাধীনতাকামীরাও সেটা নিচ্ছে। ইকুয়েশনটা বেলুচরাও জানে, সবাই বোঝে। আবার ইরানও খেলবে
তার নিজস্ব গেম। পাকিস্তানের সাথে কিন্তু সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট বা ট্রিটি আছে। সৌদি আরবে যদি কেউ আঘাত করে তাহলে চুক্তি অনুযায়ী পাকিস্তান কিন্তু সেটা প্রতিহত করতে বা কাউন্টার দিতে বাধ্য। সেহেতু আমেরিকা বা সৌদিদের ইন্ধনে কখনো যদি ইরানের পিঠে পাকিস্তান ছুরি মারে তাহলে বেলুচিস্তানে ইরান অস্ত্রের বস্তা পাঠানো শুরু করবে। বেলুচ বিদ্রোহীদের আরও উস্কে দেবে এবং পাকিস্তানকে বিপদে ফেলবে। মোট কথা, পাকিস্তানকে যারা চেক দিতে চায়, বেলুচিস্তানের এই ইনসার্জেন্সি চালু থাকাটা তাদের জন্য লাভজনক। এমনকি পাকিস্তানের যারা মিত্র তাদের জন্যও লাভজনক। কেউ আপনার শত্রু হোক বা মিত্র হোক, তার দুর্বলতা যদি আপনার জানা থাকে আপনি ফায়দা তুলবেন 100%, কোনো মাপ নাই। আবার আরেকটা বিষয় বলি, খেয়াল করে দেখবেন, যখনই ইরান সৌদিতে মিসাইল মারে নিউজ মিডিয়াতে তখন অনেকে প্রশ্ন তোলে, তাহলে কি এবার সৌদি আরবের হয়ে পাকিস্তান নামবে ইরানের বিরুদ্ধে? নামা তো উচিত, কারণ চুক্তি তো সেটাই বলে। কিন্তু তখনই দেখবেন বেলুচ বিদ্রোহীরা কোথাও না কোথাও হামলা করতে শুরু করে। পাকিস্তানি মিলিটারি আবার ব্যস্ত হয়ে পড়ে বেলুচ বিদ্রোহ দমনে। পাকিস্তান তথা পাঞ্জাবি নিয়ন্ত্রিত পাকিস্তান মিলিটারি এবং শাসক শ্রেণীর টপ লেভেলের জন্য বেলুচিস্তান একটা ট্রাম্প কার্ড। বেলুচিস্তানের ঝামেলাকে পুঁজি করে পাকিস্তানি মিলিটারি আরও বেশি বাজেট পাচ্ছে, বেশি কেনাকাটা হচ্ছে। বেশি কেনাকাটা মানে বেশি টাকা বাঁচার। সৈন্য মরতেছে, কিন্তু এটা নিশ্চিত থাকুন বড় বড় মিলিটারি জেনারেলরা পয়সা খেয়ে ফুলে যাচ্ছে। তারা রাজার হালে থাকতেছে, দেশে বিদেশে তাদের সম্পদের পাহাড় জমে যাচ্ছে। বেলুচিস্তানে কি হবে সেটা সময় বলে দেবে। বেলুচদের শক্তিশালী কোনো ব্যাকার নেই যে বেলুচদের হয়ে অল আউট যুদ্ধ করবে। এটাই বেলুচদের সবচেয়ে বড় দুর্বলতা। বেলুচদের অবস্থা অনেকটা কুর্দিদের মতো। এখন মনে রাখবেন, যে দেশ তার রাষ্ট্রীয় বাজেটের 14 থেকে 15% মিলিটারিতে ব্যয় করে সেই দেশের ইকোনমি ঝামেলায় পড়বে, এটাই স্বাভাবিক। আমেরিকার কথা ভিন্ন, কারণ সে ইচ্ছা মতো ডলার ছাপাতে পারে, ডলারের মালিক সেটা তার স্পেশাল প্রিভিলেজ। কিন্তু পাকিস্তান তো আমেরিকা না, সে তার রাষ্ট্রীয় বাজেটের বড় একটা অংশ ব্যয় করে ঋণের সুদ দিতে আর মিলিটারির পিছনে, যেটা আনপ্রোডাক্টিভ। দেশ রক্ষার জন্য দরকারি, কিন্তু দেশের উন্নতির জন্য মোটেও না। জিওপলিটিক্সের সমীকরণে পাকিস্তান সামহাউ সবসময় পরাশক্তিদের কাছে নিজেকে রেলিভেন্ট করে রাখে এবং খুব ভালো মতো নিজেদের স্ট্র্যাটেজিক অবস্থানকে ইউজ করে। আগেও করছে, এখনো করতেছে। আজ এ পর্যন্তই। আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটি দেখতে, কারণ চীন এবং আমেরিকার যে বর্তমান জিওপলিটিক্যাল রাইভালরি, সেখানে পাকিস্তান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাজল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।